Hello and good evening, ladies and gentlemen. Welcome to The Big Story. This is Ilmaz Sayed. আজ দ্য বিগ স্টোরিতে এমন এক সংকটের কথা বলবো যা আপনার ড্রয়িং রুমের টিভির পর্দায় নেই, একেবারে নেই, কিন্তু আপনার রান্নাঘরে যে গ্যাস স্টোভটা বসানো আছে কিংবা আপনার ড্রয়িং রুমে কিংবা বেডরুমের আলমারিতে আপনার যে ওয়ালেটটা রাখা আছে তাতে সরাসরি আঁচ দিচ্ছে। ইরান ইসরায়েলের যুদ্ধ, সেটা কি এবার ভারতের হেঁসেলে তালা ঝোলাতে চলেছে? দেখুন, এই প্রশ্নটা নতুন নয়, এই প্রশ্নটা প্রথম এই বিগ স্টোরিতেই আমরা তুলেছি। বাংলার কোনো বৈদ্যুতিন সংবাদ মাধ্যম এই প্রশ্ন তোলার আগে সবার আগে 9 PM প্রাইম টাইম ক্যালকাটা নিউজ দ্য বিগ স্টোরিতে এই প্রশ্ন আমরা তুলেছি, লাগাতার তুলেছি, এবং তারপর কি হয়েছে তা আপনারা সবাই দেখেছেন, হয়তো ফিলও করেছেন, অনুভবও করেছেন। কিন্তু যদি আপনি এখনও ভাবেন যে যুদ্ধ হচ্ছে 7 সমুদ্র 13 নদী পাড়ে, আপনার ভাতের থালায় কিংবা আপনার ভাতের হাঁড়িতে তার কি প্রভাব পড়বে কিংবা আদৌ কোনো প্রভাব পড়বে কিনা, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এর উত্তর হলো, হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে আপনার বাড়ির গ্যাস সিলিন্ডারটা জাস্ট একটা সোনার হরিণ, কিচ্ছু নয়। ভারতের 330 মিলিয়ন পরিবারের হেঁসেলে আজ একটা বড় প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে। শহর থেকে গ্রাম এই আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন কেওয়াইসি আপডেট করতে লম্বা লাইনে দাঁড়াচ্ছে। খবর আসছে, সরকারি দাম 913 টাকা হলেও কলকাতার ব্ল্যাক মার্কেটে একটা রান্নার গ্যাস সিলিন্ডার 1800 টাকায় বিক্রি হচ্ছে। ডবল। ওই যে ছোটোবেলায় সিনেমাতে দেখতেন না, টিকিট ব্ল্যাক হচ্ছে, 5-এর 10, 5-এর 10, 10-এর 20, 10-এর 20, 900 1800। এটা গ্যাস সিলিন্ডারের কালোবাজারি রেট। যুদ্ধের সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ী আপনার পকেট কাটছে, রীতিমতো আপনার হেঁসেলে ডাকাতি করছে। আমেরিকা আর ইসরায়েল বনাম ইরানের এই লড়াই, এর প্রভাব পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে, অলিতে গলিতে রীতিমতো আপনার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এলপিজি রান্নার গ্যাসের যোগানে এমন টান পড়েছে যে মানুষ এখন বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছে। এবং খবর আসছে, কলকাতার পাড়ায় পাড়ায় ব্ল্যাক মার্কেটে একটা সিলিন্ডার 1800 টাকায় বিক্রি হচ্ছে, হাউসহোল্ড সিলিন্ডার, আর বাণিজ্যিক সিলিন্ডার প্রায় 3,500 থেকে 4,500। কিন্তু সত্যি কি আমাদের দেশে গ্যাসের ভাঁড়ার খালি, নাকি এটা শুধুই যুদ্ধের আতঙ্ক, যে আতঙ্ক থেকে কিছু মানুষ টাকা কামাচ্ছে? সবার আগে পরিস্থিতিটা বুঝুন। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনি এখন কোমায়, এমনটা অনেকে বলছেন। মার্কিন হামলায় তিনি নাকি তার পা হারিয়েছেন, এমনটাও গুজব। পাল্টা হিসেবে ইরান বন্ধ করে দিয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী। ভারত তার প্রয়োজনের 60% গ্যাস আমদানি করে, যার 90%ই এই পথ দিয়ে আসে। এই পথ যদি আরও 10 দিন বন্ধ থাকে, তাহলে কি মধ্যবিত্তের রান্নাঘর চিরতরে অন্ধকারে ডুবে যাবে? সাধারণ মানুষের জীবন আজ ওষ্ঠাগত। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে শহর এলাকায় 2টো সিলিন্ডার বুক করা যাবে, এবং সেটাও একটা ব্যবধানের মধ্যে। অর্থাৎ আপনার ফার্স্ট গ্যাস সিলিন্ডার আর সেকেন্ড গ্যাস সিলিন্ডারের মধ্যে যদি আপনি শহরের বাসিন্দা হন, ইফ ইউ আর আ সিটি ফোক, 25 দিন। অর্থাৎ ফার্স্ট সিলিন্ডার আর সেকেন্ড সিলিন্ডারের বুকিংয়ের মাঝখানের যে সময়টা, সেটা 25 দিন। এর আগে ছিল সেটা 21 দিন। এখানে খুব একটা সময়ের সমস্যা হয়নি, 21 দিন 25 দিন হয়েছে। কিন্তু গ্রামাঞ্চলে এই সময়সীমাটা বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা গ্রামে থাকেন, গ্রামাঞ্চলের মানুষ, তারা তাদের প্রথম সিলিন্ডার এবং দ্বিতীয় সিলিন্ডারের মধ্যে যে ব্যবধান তাদের জন্য ঠিক করে দেওয়া হয়েছে, যে সময়সীমা ঠিক করে দেওয়া হয়েছে, তা 45 দিন। ভাবুন, 1.5 মাস। অর্থাৎ আপনাকে একটা গ্যাস সিলিন্ডারে 1.5 মাস আপনার হেঁসেল চালাতেই হবে, তা আপনার 2 জনের ফ্যামিলি হোক কিংবা 10 জনের। কীভাবে করবেন সেটা আপনাকে ভাবতে হবে। কিন্তু সরকার বলে দিয়েছে, শহরে মানুষজন কিংবা যারা শহরের বাসিন্দা তাদের জন্য 25 দিন, 1 মাসের একটু কম, আর যারা গ্রামের মানুষজন তাদের জন্য 1.5 মাস, 45 দিন। সরকারের দাবি, এতে মজুতদারি বা হোর্ডিং আটকানো যাবে, অর্থাৎ কালোবাজারি আটকানো যাবে। কিন্তু বাস্তবটা কি? কার্শিয়াং থেকে কাকদ্বীপ সাধারণ মানুষ বুকিং করেও মেসেজ পাচ্ছেন না, এমনটা অভিযোগ। ডিস্ট্রিবিউটররা বলছেন স্টক নেই।
বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে নদিয়া সব জায়গায় মানুষ গুদামে গিয়েও খালি হাতে ফিরছেন। অনলাইনে বুক করে মেসেজ আসছে না, অফিসে গেলে শুনতে হচ্ছে গ্যাস নেই। পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি সত্যি ভয়াবহ? সুন্দরবনের মৎস্যজীবীরা ট্রলার নিয়ে বেরোতে পারছেন না, কারণ বাণিজ্যিক গ্যাসের আকাল। ওদিকে স্কুলগুলোতে মিড ডে মিল রান্না হচ্ছে কাঠের উনুনে। মা ক্যান্টিন থেকে শুরু করে ছোট ছোট হোটেল, সবাই এখন চিন্তায় কাল খদ্দেরকে ভাত দেওয়া যাবে তো? অর্থাৎ আগামীকাল তার দোকানে যে খেতে আসবে, যে খদ্দের আসবে, যে খদ্দেরের পেট ভরে সে তার নিজের পেট ভরে, সেই খদ্দেরকে সে আগামীকাল ভাতের থালাটা দিতে পারবে তো? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আতঙ্কিত হবেন না, কিন্তু আমজনতা আতঙ্কিত হচ্ছে, কারণ টানটা পড়ছে তার পকেটে, তার ওয়ালেটে, তার পুঁজিতে। এই শহরের 50% হকারেরও বেশি খাবার ব্যবসা করে কিংবা ফুড ব্যবসা করে, ছোট ব্যবসা। অর্থাৎ সল্টলেক সেক্টর 5 বলুন, টেকার্স লেন বলুন, এই বিভিন্ন জায়গায় যাদের আপনারা দেখেন খাবার ডালি সাজিয়ে বসেছে, আপনার অফিসের মাঝখানে আপনার খাদ্যের যে কিংবা খাবারের যে যোগান দেয়, সেই মানুষগুলো এই শহরের 50%-এরও বেশি হকারের পরিসংখ্যান দেয়। দে আর দ্য মেজরিটি। যুদ্ধের প্রভাবে এই মানুষগুলোর অবস্থা কি জানেন? এরা এখন ব্যবসা কি করে টানবে জানেন না, কারণ রাস্তার ধারে একটা ফুড স্টল দিতে গেলে শুধু খাবারের র মেটেরিয়াল এবং গ্যাসের দাম দিলে হয় না, ঘুরপথে আরও অনেক টাকা দিতে হয়। ব্যবসা না চললে সেই টাকাটা ওঠে না। সেটা কি টাকা আমি বলতে চাই না, আপনাদেরও স্পষ্ট করে বলার কোনো দরকার নেই। আপনারা সবাই জানেন কিভাবে কি হয়, কাদের কাদের কত কত টাকা দিতে হয়। যদি আমার দেশের, আমার রাজ্যের ক্ষুদ্র শিল্পে যারা বিনিয়োগ করেছেন কিংবা ক্ষুদ্র শিল্পপতিরা, ক্ষুদ্র উদ্যোগপতিরা, ইন অল দ্য ফেয়ারনেস অন্টারপ্রেনার্সরা সার্ভাইভ না করতে পারে, তাহলে কিসের ইকোসিস্টেম আর কিসের শিল্প? এই যুদ্ধের প্রভাব শুধু ব্যক্তিগত রান্নাঘরে সীমাবদ্ধ নেই। আমাদের রাজ্যের স্কুলগুলোতে 10 লক্ষ পড়ুয়ার মিড ডে মিল বন্ধ হওয়ার মুখে। যেখানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে রটনা, সেখানে বাধ্য হয়ে কাঠের উনুনে রান্না করতে হচ্ছে। আর শুধু স্কুল কেন, বসিরহাটের মা ক্যান্টিন, যেখানে প্রতিদিন 300 মানুষ সামান্য দামে খাবার পেতেন, গ্যাসের অভাবে তা 3 দিন ধরে বন্ধ। মা ক্যান্টিনের চিত্রটা সারা রাজ্যে প্রায় একই। এমনকি মন্দিরগুলোর ভোগের মেনুতেও কাটছাট করতে হচ্ছে। শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দিরে আর আগের মতো ভাজাভুজি পাওয়া যাচ্ছে না, কারণ তেলের থেকেও বড় সমস্যা এখন জ্বালানি। মধ্যবিত্তের ডাল ভাত থেকে ঠাকুরের ভোগ সবই এখন যুদ্ধের কোপে। আর তার থেকেও বড় কোপটা কোথায় পড়েছে জানেন? কয়েকদিন পরই দেখবেন কিছু মানুষ আপনার দোরগোড়ায় এসে এরকম করে বলবেন, স্যার ভোট দিন, ম্যাডাম ভোট দিন, প্লিজ এবার ভোটটা আমাকেই দেবেন। ঠিক এরকম করে, ঠিক এরকম করে হাত জোড় করে বলবে, ভোট দিন, এই করে দেবো, ভোট দিন, সেই করে দেবো। যদি ভোট দেন, ভোটে জেতেন এই মানুষগুলো, তাহলে তারা বিধায়ক হবেন। সেই বিধায়করা থাকে এমএলএ হস্টেলে, এমএলএ হস্টেলে জ্বালানি রাখাল। তারা বিধানসভায় যায়, সেটাই তাদের কর্মক্ষেত্র। সেখানে গিয়ে আইন লেখেন তারা, আমার আপনার কথা বলেন। সেই বিধানসভার ক্যান্টিনের একই অবস্থা। বুঝতে পারছেন? আমার রাজ্যের কিংবা আমার আপনার রাজ্যের একেবারে ওপর মহল থেকে একেবারে নিচের মহল, মানে একেবারে ল মেকার থেকে আম জনতা, সবাই এই কোপে পড়েছে। তবে আপনি কি জানেন কেন সরকার হঠাৎ করে 2টি সিলিন্ডার বুক করার ব্যবধান শহুরে অঞ্চলে 25 দিন করে দিল? আগে তো এটা 21 দিন ছিল, গ্রামে সেটা 1.5 মাস হলো। কারণটা জানেন? কারণ সরকার বলছে হোর্ডিং, মাফ করবেন, হোর্ডিং বা মজুতদারি মানে কালোবাজারি আটকাতে হবে। মানুষ ভয়ে আগে ভাগে গ্যাস তুলে রাখছে। প্রবৃত্তি করোনার সময় দেখেছেন, চাল শেষ হয়ে যাবে, ডাল শেষ হয়ে যাবে, হঠাৎ করে চলুন 20 কিলো চাল নিয়ে বাড়িতে রেখে দিই, 40 কিলো ডাল নিয়ে বাড়িতে রেখে দিই। আরে করবেনটা কি এটা নিয়ে? তাই কোনো রকম সমস্যা হলেই মানুষ প্রথম প্যানিক মোডে ঢোকে, আমরাও ঢুকেছি। সেই ভয়ে আগে ভাগে মজুত করতে শুরু করেছি আমরা গ্যাস সিলিন্ডার। যার দরকার নেই সেও তুলছে গ্যাস সিলিন্ডার। এতে সমস্যা কোথায় হচ্ছে জানেন? আপনি তো আপনার বাড়িতে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত করছেন, কিন্তু আপনি এটা ভেবে দেখছেন না আপনার পড়শি একজন, সে হয়তো ওই একটা গ্যাস সিলিন্ডারের অভাবে বাড়িতে রান্নাটা চাপাতে পারছে না। তৃণমূল কংগ্রেসের মহিলা সংসদরা দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি, সরকার বলছে 2.5 দিনে গ্যাস আসবে,
কিন্তু বাস্তবে 10 দিনেও গ্যাস মিলছে না। এই যে ফারাক সরকারি বনাম সাধারণ মানুষের অভিজ্ঞতা, এটাই এই মুহূর্তে সব থেকে বড় বিতর্ক। সরকার যেটা বলছে সেটা ঠিক, নাকি যেটা আম জনতা লাইনে দাঁড়িয়ে তার দৈনন্দিন জীবনে অনুভব করছে সেটা ঠিক। দেখুন, বাংলায় ভোট আসছে, ন্যারেটিভের খেলা শুরু হয়ে গেছে। এ বলছে আমি এত করেছি, এ বলছে আমি এত করেছি, এ বলছে ও এটা করেনি, এ বলছে ও এটা করেনি। এই তুতু আর ম্যামে, এই তুতু ম্যামের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়িয়ে আছি, একেবারে দিস ইজ দ্য চিত্র। তুতু ম্যামে আমি আপনি, আমরা জানি না, আমরা বুঝতে পারছি না যে এইটা ঠিক না আমি আপনি যেটা সাধারণ দৈনন্দিন জীবনে অনুভব করছি সেটা ঠিক। কনফিউজিং। আর সবচেয়ে বড় শত্রু তো এইটা, ভোটের আগে সবার আইটি সেল অ্যাক্টিভ। আপনি ইউটিউবে ভিডিও দেখুন কিংবা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও দেখুন কিংবা কিছু করুন, হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস দেখুন, একের পর এক ফরওয়ার্ড, তাতে একের পর এক ন্যারেটিভ। এই ন্যারেটিভে পাবলিক জাস্ট কনফিউজড। মহুয়া মৈত্র থেকে শতাব্দী রায় সবার একটাই অভিযোগ, সরকার বলছে 2.5 দিনে গ্যাস পাওয়া যাবে, কিন্তু মানুষ 10 দিন ধরে অপেক্ষা করছে, গ্যাস পাচ্ছে না। আর এই হাহাকারের মাঝেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এবার আসছি আরেকটি ভয়াবহ তথ্যে। ভারতের প্রায় 50 থেকে 60% রেস্তোরাঁ আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে বলে খবর। ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন জানাচ্ছে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ তলানিতে ঠেকেছে। কলকাতার আইকনিক ডেকার্স লেন বা বেঙ্গালুরুর শিক্ষার্থী ভবন, খবর মিলবে কিংবা খবর মিলছে যে সেখানে খাবার পাওয়া যাবে কিনা তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। ছোট হোটেলগুলোতে 1 থেকে 2 দিনের বেশি গ্যাসের বাফার স্টক থাকে না। এর ফলে সরাসরি টান পড়ছে কর্মসংস্থানে। লক্ষ লক্ষ হোটেল কর্মী আজ দুশ্চিন্তায় যে আগামীকাল তারা উনুনটা জ্বালাতে পারবেন তো। আবার হোটেল কর্মীদের মাথায় আরেকটা দুশ্চিন্তা আছে যে এই যদি চলতে থাকে তাহলে মালিক ঝাঁপ ফেলে দিয়ে বলবে না তো, যাও ভাই বাড়ি চলে যাও, আর কাজ করতে হবে না। মানে বুঝতে পারছেন, শুধু জ্বালানি সংকট নয়, এই ব্যবসাগুলোর সঙ্গে যারা জড়িয়ে আছে হয়তো তারা খুবই সামান্য উপার্জন করে, তবে উপার্জন তো করে, তাদের মনে এই ভয়টাও রয়েছে যে যদি এই সংকট চলতে থাকে তাহলে হোটেলের মালিক এটা বলবে না তো যে কাল থেকে আর আসতে হবে না। এই 4টে শব্দ, সে আপনি যত বড় পদেই কাজ করুন আর আপনি যত ছোট পদেই কাজ করুন, আপনার কোটি কোটি টাকা মাইনে হোক আর আপনার হাজার কয়েক টাকা মাইনে হোক, আপনি ভয় পাবেন যদি আপনার মালিক আপনাকে এসে বলে কাল থেকে আর আসতে হবে না। অসংখ্য মানুষ এই 5টা শব্দ শোনার আতঙ্কে ভুগছে। এবার আসছি আরেকটা গল্পে, আন্তর্জাতিক টুইস্টে। আমেরিকা ভারতকে বলেছে রাশিয়া থেকে তেল কিনতে কোনো বাধা নেই, এমনকি তারা স্পেশাল ওয়েভার বা ছাড়ও দিয়েছে। কেন জানেন? কারণ তারা জানে মধ্যপ্রাচ্য থেকে তেল আসা বন্ধ হলে বিশ্ববাজারে হাহাকার পড়ে যাবে, পড়ছেও। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন আমেরিকার পারমিশনের অপেক্ষায় বসে আছে বলুন তো? আদৌ কি ভারত আমেরিকার পারমিশনের অপেক্ষায় বসে থাকবে? গ্যাস পাওয়া যায় না, ওর জন্য গ্যাস দিলে ভালো হয়, কিন্তু ধরে না বৃষ্টির মধ্যে খড়িগুলা ভিজা থাকে। আচ্ছা, এটা তো করতেই লাগবে, বাচ্চাদের খাবে কি? আমাদের বাচ্চাগুলো তো খেতে দিতে হবে। এবার মাস্টারমশাই গ্যাসের জন্য প্রচণ্ড চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, যার জন্য আমাদের কাঠে নিয়ে করা হচ্ছে এটা, যে বাচ্চা যাতে আমাদের অসুবিধা না হয়, বাচ্চাগুলোর মুখে যাতে আমরা খাবার দিতে পারি, যার জন্য আমাদের কাঠে রান্না করা হচ্ছে। সেই জন্যে বলছি যাতে আমাদের গ্যাসের সুবিধাটা হয়, বাচ্চাগুলোর যাতে ধরাতে কষ্ট না হয়, সেটা মিড ডে মিলের ওপর নির্ভরশীল, যারা বাড়িতে খেতে পায় না বা মিড ডে মিলই খেয়ে থাকে তাদের উপযোগী হয়। এবার মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ার কারণে সেটা অসুবিধা হবে, এবং যারা স্কুলের মিড ডে মিলের ওপর নির্ভরশীল তাদের খাওয়ার অসুবিধা হবে। এছাড়াও হোস্টেলে যারা থাকে তাদের মিড ডে মিলের অসুবিধা হবে। অসুবিধা, গ্যাস পাচ্ছি না, রান্না করতে পারছি না, এমনি বাড়িতেও রান্না বন্ধ হয়ে গেছে, প্রশ্ন করেছিলাম, ভারত কি আমেরিকার পারমিশনের অপেক্ষায় বসে থাকবে? ভারতকে কি আদৌ আমেরিকার কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার দরকার আছে? ভারত সরকার বলছে আমাদের কাছে 50 দিনের তেলের রিজার্ভ আছে, কিন্তু সমস্যা তেলের নয়, সমস্যা হলো গ্যাসের। এলপিজি বা ন্যাচারাল গ্যাস সংরক্ষণ করা অনেক কঠিন। আমাদের হাতে বড় জোর যা বাফার স্টক আছে তা 25 দিন চলতে পারে, 30 দিন টেনে টুটে। কাতার এনার্জি যখন ফোর্স মেজর বা জরুরি অবস্থা ঘোষণা করে
তখন পেট্রোনেট এলএনজির মতো বড় আমদানিকারকদের কিংবা ইম্পোর্টার্সদের হাত পা বাঁধা হয়ে যায় কিংবা তাদের হাত পা বাঁধা পড়ে। অনেকে বলছেন পেট্রোল ডিজেলের দাম তো খুব একটা বাড়েনি, তাহলে এত ভয় কেন? আসলে সত্যটা শুনলে আপনিও চমকে যাবেন। তেলের বাজারে ভারতের কাছে 50 থেকে 60 দিনের রিজার্ভ আছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমাদের কোনো বিশাল স্ট্র্যাটেজিক রিজার্ভ নেই। তেলের দাম বাড়লে অর্থনীতিতে পরোক্ষ প্রভাব পড়ে, কিন্তু গ্যাসের সংকট সরাসরি আপনার থালায় আঘাত করে। সরকার রিফাইনারিগুলোকে উৎপাদন 28% বাড়াতে বলেছে, কিন্তু এই 28% উৎপাদন বাড়ালে ঘাটতি মেটানো কি সম্ভব? পেট্রোনেট এলএনজির মতো বড় আমদানিকারক সংস্থাগুলো এখন হাত পা গুটিয়ে বসে আছে, কারণ কাতার এনার্জি ফোর্স মেজর বা জরুরি অবস্থা ঘোষণা করেছে। তাই আপনি হয়তো ভাবছেন রান্নার গ্যাস নিয়ে এত হইচই কেন? পেট্রোল ডিজেলের দাম তো খুব একটা বাড়েইনি। আসলে অয়েল ক্রাইসিস আর গ্যাস ক্রাইসিস তো এক জিনিস নয়। পেট্রোলের দাম বাড়লে অর্থনীতি ভেঙে পড়ে, কিন্তু গ্যাসের সংকট সরাসরি মধ্যবিত্তের জীবন ভাঙে, আপনার রান্নাঘর ভাঙে, আপনার হেঁসেলে আঘাত করে। রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন জানিয়ে দিচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে দেশের 50 থেকে 60% রেস্তোরাঁ বন্ধ হয়ে যেতে পারে, কারণ বাণিজ্যিক গ্যাসের জোগান নেই। মন্দিরের সার্বিক অবস্থা ঠিকই আছে, কিন্তু এই বর্তমান এই যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়াতে আমরা ট্রান্সপোর্ট সিদ্ধান্ত নিয়েছি সাময়িকভাবে ভক্তদের ভোগ বিলি যেটা করতাম সেটা বন্ধ থাকছে। ভোগ খেতে পারিনি, এটা কি কারণ হচ্ছে আমি বুঝতে পারছি না। নোটিশ টাঙানো আছে বলতে গেলে, এখন তো যা অবস্থা গ্যাস পাওয়া যাচ্ছে না, মন্দির প্লাস রেস্টুরেন্ট এগুলো সবই প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। হোম ডেলিভারি বন্ধ ঠিক নয়, যাদের 10-15 দিন আগের বুকিং ছিল তাদেরগুলো হোম ডেলিভারি হচ্ছে, ঠিক আছে। আর এখন যাদের হঠাৎ করে বুকিং করছে তারা ডিএসসি নাম্বার এলে আমরা চার্চের মাঠ থেকে আপাতত গ্যাসটা দিয়ে দিচ্ছি। কালকে আমাদের বেশি গ্যাস এসেছিল, কালকে বিকাল 6টা পর্যন্ত আমরা গ্যাস দিয়েছি, কাউকে ফেরাইনি। আর আজকেও যাদের ডিএসসি এসে গেছে তাদেরকে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই অন্ধকারে কি কোনো আলোর পথ আছে নাকি আলোর পথ নেই? ভগবান বলেছিলেন লেট দেয়ার বি লাইট, এমনকি অ্যালবাস ডাম্বলডর। অনেকে বলছেন ইন্ডাকশান কুকারের কথা, কিন্তু আদতে কোনটা সস্তা? একটা হিসেব করুন তো, চলুন একটা হিসেব করি। এলপিজি সিলিন্ডারের দাম 900 টাকার কিছু ওপর। এলপিজি বার্নারে যখন রান্না হয় তখন 60% তাপই বাতাসে নষ্ট হয়ে যায়, মাত্র 40% কাজে লাগে। অন্যদিকে ইন্ডাকশানে শক্তি সরাসরি পাত্রে পৌঁছয়। আমি নিজে ইন্ডাকশানে রান্না করি, আই ক্যান ভাউচ ফর দিস। একটা সিলিন্ডার যে পরিমাণ কাজ করে, ইন্ডাকশান তার জন্য প্রায় 78 ইউনিট বিদ্যুৎ লাগে। মাসের হিসেবে দেখলে ইন্ডাকশান কিছুটা সাশ্রয়ী হতে পারে, কিন্তু সেখানেও শর্ত আছে। বিদ্যুৎ পরিষেবা ভালো হতে হবে এবং নতুন বাসন কেনার খরচ আছে। ওদিকে সুন্দরবনের মৎস্যজীবীরাও বিপাকে পড়েছেন। বাণিজ্যিক গ্যাসের অভাবে শত শত ট্রলার সমুদ্রে যেতে পারছে না। আর এর ফলে শুধু যে তেলের সংকট হচ্ছে তা নয়, বাজারে মাছের যোগানও কমছে কিংবা কমতে পারে, আর কমলে দাম বাড়বে আকাশ ছোঁয়া। মাছে ভাতে বাঙালির পাতে এবার শুধু কি ডাল সেদ্ধ আর ভাত? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন আতঙ্ক ছড়াবেন না, কালোবাজারিদের বিরুদ্ধে কিংবা স্মাগলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওদিকে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন যাতে সরবরাহ সচল রাখা যায়। इस बार भी हमारा हर संभव प्रयास होगा कि देश के किसान, देश के नागरिकों के जीवन पर युद्ध का कम से कम प्रभाव पड़े। साथियों, आज के इस अहम समय में आज इस मंच से मैं राज्य सरकारों से भी एक अनुरोध है। ये जरूरी है कि कालाबाजारी न हो, अफवाहें न फैले, इसलिए स्थिति की गंभीरता से मॉनिटरिंग आवश्यक है। जो कालाबाजारी कर रहे हो उनके खिलाफ बड़े एक्शन भी होने चाहिए। কিন্তু রাজ্যের পরিস্থিতি দেখুন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি এখন ডিস্ট্রিবিউটরদের গুদামে হানা দিচ্ছে।
কালোবাজারি রুখতে রাজ্য সরকার এসওপি বা নির্দেশিকা জারি করেছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি সমুদ্রপথ সত্যি চিরতরে বন্ধ হয়ে যায় তবে কি ভারত বিকল্প উৎস হিসেবে নরওয়ে বা কানাডার দিকে তাকাবে? কিন্তু সেই পথ তো অনেক দীর্ঘ এবং খরচ অনেক বেশি। পরিস্থিতি যখন এই পর্যায়ে, তখন একটা খবর আমাদের কানে আসছে, কাতার এনার্জি নাকি ভারতকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আগামী 1 মাস কোনো নতুন কার্গো পাঠাতে পারবে না। এর মানে কি? আগামীতে আমাদের প্রত্যেকের রান্নাঘর অচল হয়ে যাবে? পরিস্থিতি যখন এই রকম জটিল, তখনই এক চাঞ্চল্যকর খবর আসছে। কাতার ও সৌদি আরব থেকে আসা কার্গোগুলো যদি আর 1 সপ্তাহ আটকে থাকে, তবে ভারত সরকার বড় বড় রিফাইনারি থেকে পেট্রোকেমিক্যাল ফিডস্টক সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। এর অর্থ বুঝছেন? আমাদের শিল্পক্ষেত্র কোমর ভেঙে যাবে। তাহলে আমাদের শিল্পক্ষেত্র কি তবে কোমর কিংবা একেবারে যেটাকে আমরা বলি কোমায় চলে যাবে? শুধু মানুষের বাড়িতে উনুন জ্বালিয়ে রাখার জন্য? নাকি ভারত, আমেরিকা আর রাশিয়ার দ্বৈরথে স্রেফ দাবার গুটি হয়ে থেকে যাবে? সরকার এখন ক্রাইসিস ম্যানেজমেন্ট মোডে। নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলছেন পণ্য ও জ্বালানি পরিবহন সচল রাখতে। আমেরিকা ভারতকে 30 দিনের জন্য রাশিয়ার তেল কেনার ছাড়পত্র বা ওয়েভার দিয়েছে। দেশে প্রোপেন আর বিউটেনের উৎপাদন বাড়িয়ে এলপিজিতে ডাইভার্ট করা হচ্ছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কলকাতার গুদামগুলোতে হানা দিচ্ছে কালোবাজারি রুখতে। কিন্তু সমস্যা হলো, আপনি সাধারণ মানুষ এখনও আতঙ্কে। কেউ কেউ একসাথে 3-4টি সিলিন্ডার মজুত করছেন, যার ফলে অভাব আরও প্রকট হচ্ছে। আতঙ্কিত হওয়ার আগে জেনে নিন যে উৎপাদন বাড়ানোর কথা হয়েছে। প্রোপেন আর বিউটেন, যা মূলত ব্যবহার করা হয় অন্য কারণে, প্রোপেন আর বিউটেন যা মূলত পেট্রোকেমিক্যাল শিল্পে লাগে, তা এখন রান্নার গ্যাস তৈরির কাজে ডাইভার্ট করা হচ্ছে। কিন্তু একটা অদ্ভুত কনফিউশন তৈরি হচ্ছে। ডিস্ট্রিবিউটাররা কি করবে? সত্যি কি আকাল, নাকি মানুষ এই আকালটা বানাচ্ছে? এই উত্তর খোঁজার প্রচেষ্টায় থাকব। আর যুদ্ধ হলেই তার কোপটা যে সাধারণ মানুষের ঘাড়েই পড়ে, সেটা আরও একবার বুঝিয়ে দিল বিশ্বের এই দাদাগিরি। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো লাগবেন। জয় হিন্দ।